এবার ছবিগুলো তুলে ফেলতে হবে। একবার ভিডিওটা অন করতে হবে। রূপম রূপম স্যার একটু দাঁড়াবেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, স্বরূপ এসে গেছে। প্রীতম আছে, দীপম রূপম আছে, রঞ্জিনী বাকি। ঠিক আছে, ওকে ডান, থ্যাংক ইউ। তোমরা এবার ক্যামেরা অফ করে দিতে পারো, সমস্যার কিছু নেই। এক্সেলেন্ট। তাহলে যেটা, ও দেবরাজও এসছে, ঠিক আছে। হ্যাঁ, তো যেহেতু সবাই এসে গেছে, সরি আমাকে একটু দরজাটা লাগাতে উঠতে হলো, আজকে সকলেই এসছে। তো এর আগের দিন আমি দেখছিলাম তোমরা মোটামুটি ভাবে বলা যেতে পারে ভয়ঙ্কর পরীক্ষা দিয়েছো, এবং আমার ধারণা কোনো কারণে আহ আমরা খুব ভয়ঙ্কর কিছু ভুলভ্রান্তি করছি, বা তোমাদের কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে, ঠিক আছে। পরিমিতি বা মেনস্ট্রুয়েশন এই সম্পর্কিত একটা বিষয়। তো আমরা বইয়ের পাতায় আসবো, নিশ্চয়ই আসবো। এক সেকেন্ড, কিরকম ভাবে পড়া যায় এখানে। 33 চ্যাপ্টারে মনে হয় ছিল, যতদূর আমার মনে পড়ছে। 33 হ্যাঁ তো? স্যার। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, ওখান থেকেই দেখছি। এরিয়া, বাবারে কোথায় গেল, এবার আসছে মোটামুটি এরকম জায়গায়, যাকে সে আমরা আসছি। সরি। তো আজকে একেবারে গোড়া থেকেই করে নেওয়া যাক কি কি আছে। 1 নম্বর বিষয়টার নাম মেনস্ট্রুয়েশন, বা বাংলায় যাকে বলে পরিমিতি। এবার পরিমিতি মানে কি? মানে হচ্ছে পরিমাপ করা, ঠিক আছে। পরিমিতি শব্দটা খুব স্বাভাবিকভাবেই কোথা থেকে আসছে, না পরিমাপ থেকে। এখন পরিমাপ, সরি, পরিমিতি সেটা আসছে কোথা থেকে? পরিমাপ থেকে। এবার পরিমাপ মানে খুব সহজ বাংলায় কিছু একটা জিনিস মাপছো। এবার তোমরা কি মাপতে পারো? একটা জ্যামিতিক বস্তু, তার কি 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 পরিমাপ হয়? দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে, উচ্চতা হতে পারে। কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এদের তিনজনের মধ্যে কোনো পার্থক্য আছে? নট নেসেসারিলি, নেই। কারণ
সবগুলোরই একক যদি তুমি দেখো তাহলে মিটার বা ফুট বা সেন্টিমিটার, তাই তো? সুতরাং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বাদ গেলেও তারপরে আসে ক্ষেত্রফল আর ঘনফল। যাকে আমরা জানি আয়তন বলে। ঠিক আছে, অর্থাৎ এটা হলো সারফেস। তোমাদেরকে আবারও বলেছি একটু ইংরেজি টার্ম গুলোর সঙ্গে পরিচিতি ঘটিয়ে রাখো, তাহলে তোমাদেরই সুবিধে। আর এইটা হলো ভলিউম। অর্থাৎ যদি এক কথায় বলতে হয় তাহলে এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই 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 জায়গাটা, এটা ওয়ান ডাইমেনশনাল, এটা টু ডাইমেনশনাল, এটা থ্রি ডাইমেনশনাল। ঠিক আছে, মোটামুটি ভাবে এই নিয়ে তোমাদের কারবার। এবার তোমরা যখন জ্যামিতি প্রথম পড়েছিলে তখন সব থেকে সহজ যে জিনিসটা প্রথমে ছিল বিন্দু। ঠিক আছে, বিন্দু। তারপর দুটো বিন্দু দেওয়া হলো, হ্যাঁ, জড়িয়ে গেল, আরেকবার বলো। বা বা মেসেজ করো চ্যাটে। শোনা যাচ্ছে না? স্যার বললাম 4 ডাইমেনশনাল। আচ্ছা, ফোর ডাইমেনশনাল। তোমরা যারা মানে যারা যারা ফোর ডাইমেনশনালের কথা, আসছি আসছি, আচ্ছা আসছি, এক সেকেন্ড। এইখানে ফোর ডাইমেনশন যেটা বলছো, তো আমাদের সাধারণ পৃথিবীটা ত্রিমাত্রিক। অর্থাৎ তোমাদের ঘরের যে কোনো একটা পয়েন্টকে তুমি যদি দেখো তাহলে তুমি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস কোথায় পয়েন্টটা আছে এটা তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এইখানে তোমরা কি ধরে নিচ্ছ? তোমরা ধরে নিচ্ছ যে যে কোনো বস্তু যে এক্স ওয়াই জেড এই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তার গতিবেগটা আলোর গতিবেগের কাছাকাছি নয়। তার গতিবেগটা আলোর গতিবেগের কাছাকাছি নয়, আলোর গতিবেগের থেকে কম। ঠিক আছে, আলোর গতিবেগকে ডিনোট করা হয় সি দিয়ে। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। ঠিক আছে, বলা হচ্ছে যে এই ভি ইজ ভেরি ভেরি লেস দ্যান সি। ঠিক আছে, ভেরি ভেরি লেস দ্যান, অর্থাৎ তার সাথে তুলনা করা সম্ভব নয়। তুলনা করলে কি হবে, এইটা হচ্ছে প্রশ্ন, যে তুলনা করলে কি হবে। তোমরা আস্তে আস্তে যখন আর একটু বড় হবে তখন একটা মানে তোমরা এখন কি ভরের নিত্যতা সূত্র পড়েছো তো? দীপম রূপম, দীপম রূপম, ভরের নিত্যতা সূত্র কি?
আচ্ছা, ওরা আছে কি নেই বুঝতে পারছি না। তো ভরের নিত্যতা সূত্র মোটামুটি ভাবে বলছে যে কোনো বস্তুর ভর ধ্রুবক, ভর কখনো পাল্টায় না। কিন্তু তুমি যখন রিলেটিভিটিতে যাবে, থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতাবাদ, সেখানে গিয়ে দেখবে যে ভর পাল্টাতে পারে। ঠিক আছে, ভর পাল্টাতে পারে। এইরকম একটা সূত্র দিয়ে, যেখানে ভি হচ্ছে ওই বস্তুটার গতিবেগ। এবার অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো, যখন বস্তুটার গতিবেগ সি এর কাছাকাছি হয়ে যাচ্ছে বা একেবারে সি হয়ে যাচ্ছে, তখন এম সমান কি হচ্ছে, এম জিরো ডিভাইডেড বাই জিরো। কারণ ভি যখন ইকুয়ালস টু সি, বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, সুতরাং ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে জিরো। সুতরাং এম হচ্ছে এম জিরো ডিভাইডেড বাই জিরো, অর্থাৎ মাস মাস বা ভর, এটা ইনফিনিটি, অসীম হয়ে যাচ্ছে। এইখান থেকে আসছে যে কোনো বস্তু যদি আলোর গতিবেগের কাছাকাছি চলতে থাকে, তখন তার কাছে সময়টাও একটা ডাইমেনশন হিসেবে কাজ করে, যেখানে ওই ওয়ার্ম হোল, ব্ল্যাক হোল এইসবের গল্প চলে আসে। কিরকম ভাবে দেখাই, দাঁড়াও এক সেকেন্ড, একটা ছবি এঁকে দেখানো যেতে পারে, চেষ্টা করছি আমি ছবি এঁকে দেখাবার। ধরো এইরকম একটা পাতা আছে, তোমাদের ঘরের যে কোনো পাতা, ঠিক আছে, কাগজ। এইবার তোমরা কি করলে, তোমরা সেই পাতাটাকে এরকম করে মুড়ে দিলে। ঠিক আছে, মুড়ে দিলে। খেয়াল করে দেখো, এই পাতাটায় আমি যদি এরকম দুটো পয়েন্ট দিয়ে দিই, এ আর বি, স্বরূপ, 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 কেউ কি আমার কথা শুনতে পাচ্ছে না? ও, স্বরূপ নেই। দীপম, রূপম। হ্যাঁ স্যার। হ্যাঁ, বলছি এই যে এ আর বি দুটো পয়েন্ট, এই দুটোর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, স্বল্পতম দৈর্ঘ্যের পথ কোনটা? তাদের সরলরৈখিক দূরত্ব। সরলরৈখিক দূরত্ব, এক্স্যাক্টলি। এইবার তুমি পাতাটাকে এরকম ভাবে মুড়ে দিয়েছো, অর্থাৎ এ আর বি এখন এইখানে চলে এসছে, তাই না? তাহলে এ আর বি এর মধ্যে সরলরৈখিক দূরত্বটা কি? স্যার এই স্লাইড একটু উপরে তুলুন। হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এ আর বি এর মধ্যে এখন সরলরৈখিক দূরত্ব কোনটা? স্যার সরাসরি যোগ করে দিলেই তো হবে। এক্স্যাক্টলি, সোজাসুজি যোগ করে দিলে হবে। কিন্তু এখন আর এই রাস্তাটা কাগজটার উপর দিয়ে যাচ্ছে না। রঞ্জিনী, বোঝা কি যাচ্ছে এটা? আগে হ্যাঁ স্যার। লাল রঙের যে রাস্তাটা, সেটা কাগজটার উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু এখন সবুজ রাস্তাটা কাগজের ওপরে আর নেই কিন্তু। ঠিক আছে, বোঝা গেল? ব্যাপারটা হচ্ছে, বিজ্ঞানীরা বলছেন যে মানে এটাকে স্ট্রিং থিওরি, মানে আমি ডিটেলসটা জানি না, কিন্তু ওপর ওপর বলতে গেলে এই যে মহাবিশ্বটাকে তোমরা একটা চাদরের মতো ধরতে পারো। ঠিক আছে, এবং একটা বিশাল চাদর। এবার একটা চাদরের ওপর যদি সূর্য বা যে কোনো একটা গোল বলকে তোমরা ফেলে দাও, গোল বলকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে কি হবে?
না চাদরটা সেই গোল বলের আশপাশে গিয়ে একটু বেঁকে যাবে? তাই নয় কি? ঠিক আছে, এই যে গোল, এই যে বেঁকে যাচ্ছে, এই বেঁকে যাবার কারণ হিসেবে দেখা যাচ্ছে বা ফলাফল হিসেবে দেখা যাচ্ছে যে সময় একটা মাত্রা, অর্থাৎ ঠিক আছে। তো তুমি যদি মহাবিশ্বে চলে মানে পৃথিবীর বাইরে চলে যাও বা যেখানে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অ্যাপ্লিকেবল, সেইখানে কিন্তু ত্রিমাত্রিক জগৎ আর নয়, সেখানে মাত্রা 4টি। ওকে, স্যার সময়টা কিভাবে মাত্রা হচ্ছে আর একবার বোঝান। এটা আমার পক্ষেও বলাটা কঠিন, কারণ বোঝানোটা মুশকিল। আচ্ছা, কিরকম ভাবে বোঝানো যায়? এই যে সময়টা কিভাবে মাপা হয়, সময়ের ডেফিনিশন কি? 1 সেকেন্ডের ডেফিনিশন কি? কেউ একজন বলো। দীপম রূপম বলতে পারবে হয়তো। দীপম রূপম বা স্বরূপ ক্লাস 8, হ্যাঁ ক্লাস 8 তো সময় থাকার কথা। সিজিয়াম, সিজিয়ামের কম্পন দিয়ে কোনো কিছু পড়নি? স্যার সিজিয়ামের ওই 133 ওই একটা পরমাণু আছে, ওটার কারেক্ট। একটা প্রমাণ চৌম্বকের 91, 92, 63, 17, 70 হ্যাঁ, সংখ্যক কম্পন সম্পন্ন করতে প্রয়োজনীয় যে সময়টা ওটা আছে। এক্স্যাক্টলি। এবার ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু তাহলে সময়ের কনসেপ্টটা ধরে তারপরে 1 সেকেন্ডকে ডিফাইন করা হচ্ছে। বলা হচ্ছে যে যতটা সময় লাগে বা কতটা সময় লাগে, এই সময় লাগাটাকে কি করে দেখা হচ্ছে? সময় লাগাটাকে তখনই আমরা যেভাবে আমরা জানি, আমরা যেভাবে রিয়েলাইজ করি, সেটা তখনই সম্ভব যদি আমাদের চারপাশের যে জিনিসগুলো সেগুলো আলোর গতিবেগের কাছাকাছি না চলে। কেন? কারণ সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, চাঁদ আবার পৃথিবীর চারদিকে ঘুরছে। এই যে ঘোরা, ফলে তুমি ভাবো তোমার গতিবেগ হঠাৎ করে যদি সূর্যের থেকে বেশি হয়ে যায়, তোমার গতিবেগ যদি চাঁদের থেকে বেশি হয়ে যায়, তোমার গতিবেগ যদি পৃথিবীর থেকে বেশি হয়ে যায়, মানে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, তুমিও সূর্যের চারদিকে ঘুরছো, কিন্তু পৃথিবীর থেকে গতি বেশি গতিতে। সেক্ষেত্রে পৃথিবীর যে একদিন, সেটা তোমার ক্ষেত্রে একদিন থাকছে না। কারেক্ট? পৃথিবীর 1 বছর তোমার ক্ষেত্রে 1 বছর থাকছে না। তুমি যদি পৃথিবীর দ্বিগুণ গতিবেগে সূর্যের চারদিকে ঘোরো, তাহলে পৃথিবী যখন একবার পুরো পাকটা দেবে, তুমি অলরেডি দুবার পাক দিয়ে ফেলেছো। অর্থাৎ তোমার 2 বছর তখন পৃথিবীর 1 বছর হচ্ছে। ঠিক আছে, এবার ভাবো যে তোমার গতিটা বাড়তে বাড়তে আলো ভয়ঙ্কর বেশি গতিবেগ, মানে সব থেকে বেশি গতিবেগ এখনো অব্দি কি বলা হচ্ছে না, আলো, এছাড়া ট্যাকিয়ন বলে আর একটা ব্যাপার আছে, সেটা পরে আসবে। কিন্তু আলোর গতিবেগ নাকি সব থেকে বেশি, যে কারণে আলোর গতিবেগকে ধ্রুবক ধরা হয় সি। ঠিক আছে, 3 × 10⁸। এইবার ব্যাপারটা হচ্ছে যে যদি তাহলে তোমার গতিবেগ বাড়তে থাকে, তাহলে পৃথিবীর সাপেক্ষে সময়ের স্যার, অনুভূতিটা হ্যাঁ, বললাম আমি নেটওয়ার্ক প্রবলেমের জন্য সম্পূর্ণটা থাকতে পারিনি। ওকে ওকে। আচ্ছা, বক্তব্য যেটা, সেটা হচ্ছে সময় আপেক্ষিক। ঠিক আছে, উদাহরণ, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। ধরে নাও তুমি এবার সূর্যের চারদিকে ঘোরা শুরু করলে পৃথিবীর সাথে সাথে, কিন্তু তোমার গতিবেগ পৃথিবীর গতিবেগের দ্বিগুণ। অর্থাৎ পৃথিবী যখন সূর্যের চারদিকে একবার ঘুরবে, তোমার ততক্ষণে সূর্যের চারিদিকে দুবার ঘোরা হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীর 1 বছর মানে হচ্ছে তোমার 2 বছর। অর্থাৎ সময় হচ্ছে আপেক্ষিক। ঠিক আছে, তোমরা পরবর্তীকালে একটা জিনিস পড়বে, সেটার নাম হচ্ছে মেকানিক্স।
এই মেকানিক্স এর দুটো ভাগ, একদিকে দাঁড়িয়ে আছেন নিউটন আর একদিকে দাঁড়িয়ে আছেন আইনস্টাইন। এবার নিউটনের ক্ষেত্রে আলোর গতিবেগ ফিক্স, সি আলোর গতিবেগ, এম হচ্ছে মাস অর্থাৎ ভর ধ্রুবক। কিন্তু আইনস্টাইনের ক্ষেত্রে এম পরিবর্তনশীল। এই সূত্রটা অনুসারে, অর্থাৎ কারুর ভেলোসিটি, কারুর গতিবেগ যদি আলোর গতিবেগের কাছাকাছি হয়, অলমোস্ট সমান হয়ে যায়, অর্থাৎ ভি বাই সি যেখানে অলমোস্ট 1 হয়ে যায়, সেখানে এম ইকুয়ালস m0 ডিভাইড বাই 0, অর্থাৎ এম বা ভরটা ভয়ঙ্কর বেশি হয়ে যায়। যখন এটা সূর্য বা কোনো নক্ষত্রের ক্ষেত্রে হয় তখন তাকে বলে ব্ল্যাক হোল। এবার এই যখন ভর বেশি হয়ে যাচ্ছে, যেই মাত্র ভর বেশি হয়ে গেল কোনো একটা পদার্থের, সঙ্গে সঙ্গে তার কি বেড়ে যাবে? তোমরা জানো জি এম ওয়ান এম টু আর স্কোয়ার, এটা কি জানা আছে? মাধ্যাকর্ষণ শক্তি। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার যদি মাস বা ভরটা ভয়ঙ্কর বেশি হয়ে যায়, তার মানে মাধ্যাকর্ষণ বল ভয়ঙ্কর বেশি। বিজ্ঞানীরা বলছে, আমি এই বিষয়ের এক্সপার্ট নই, আমিও তোমাদের মতো ওই গল্পের বই পড়েই যতদূর যা জেনেছি, যে যদি কোনো নক্ষত্র মারা যায় তখন তার ভয়ঙ্কর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেখান থেকে আলো বেরোতে পারে না, অর্থাৎ সেইটাকে তখন বলে ওই ব্ল্যাক হোল। এবার যদি আলো বেরোতে না পারে, এবং তোমরা ভাবো এতক্ষণ বললাম যে এইখানে একটা ওই চাদরের মতো জিনিস আছে এবং এইখানে তোমার বলটা সে রাখা হয়েছে এবং চাদরে একটা গর্ত হয়ে গেছে। ব্যাপার হচ্ছে যে যদি এরকম একটা অসীম মাস, ব্ল্যাক হোলের মাস অসীম, তাই তো, কারণ আলো বেরোতে পারছে না, ফলে এই গর্তটা বাড়তে থাকে। ঠিক আছে, বিজ্ঞানীরা বলছে যে এই গর্তটা নাকি এই যে পয়েন্ট যেখানে কিছু নেই, এই ব্যাপারটাকে বলে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি। আমি কিন্তু এই বিষয়ের একেবারেই এক্সপার্ট নই, আমি ফিজিক্সে এত ভালো কিছু এ করি না। আমি যেটুকু বললাম সেটুকু পুরোপুরি গল্পের বইয়ের মতো করে, গল্পের মতো করে, তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তোমরা পড়ে দেখতে পারো, কিন্তু আমি এর থেকে বেশি খুব একটা কিছু জানি না। পয়েন্ট হচ্ছে, এবার এই যে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি হলো, এই এইখানে যেহেতু আলো বেরোতে পারছে না, সময় পাল্টে যায়, কারণ তুমি যদি এইখানে কয়েক সেকেন্ড থাকো, পৃথিবীর হিসেবে সেটা কয়েক বছর মনে হবে। ঠিক আছে, অর্থাৎ যেমন ভাবে কোঅর্ডিনেট সিস্টেমে, একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেমে গেলে তোমার স্থানাঙ্কটা পরিবর্তন হয়, ঠিক সেরকম ভাবে এই পয়েন্ট অফ সিঙ্গুলারিটিতে সময়ের যে ধারণা, সেটা পৃথিবীর সময়ের ধারণার থেকে আলাদা। বুঝতে পারছো? এখানে কয়েক সেকেন্ড থাকলে পৃথিবীতে সেটা কয়েক বছর হলো, বা এখানে কয়েক বছর থাকলে পৃথিবীতে সেটা কয়েক সেকেন্ড হলো। মূল বক্তব্যটা হচ্ছে যে সময়টা আপেক্ষিক, ফলে সময় চতুর্থ মাত্রা হিসেবে পরিগণিত হয়। আচ্ছা, বোঝা কি গেল বা মোটামুটি বোঝা গেল? হ্যাঁ স্যার। মানে আমি একেবারেই এই বিষয়ের এক্সপার্ট নই, আবারও বলছি, তোমরা একটু বড় হলে যখন থিওরি অফ রিলেটিভিটি পড়তে পারবে, যদি ইন্টারেস্ট হয় অবশ্যই পড়ো। আচ্ছা, এই আমরা এসছিলাম কোথায়? কারণ পুরো ব্যাপারটা শুরু হয়েছিল বিন্দু দিয়ে। তো একটা বিন্দু ছিল, তারপর দুটো বিন্দু এলো, দুটো বিন্দু থেকে আমরা পেলাম একটা সরল রেখা। পয়েন্ট, স্ট্রেট লাইন।
যখন আমরা দুটো সরলরেখা পেলাম, তখন আমরা আরো একটা জিনিস পেলাম, সেটাকে বলে কোণ, অ্যাঙ্গেল। এবং তারপরই শুরু হলো আসল ব্যাপার, যে দুটো সরলরেখা পেলাম কিন্তু কমপক্ষে তিনটে সরলরেখা পেলে আমরা যেটা করতে পারি, তিনটে সরলরেখা পেলে আমরা যেটা করতে পারি, একটা ত্রিভুজ তৈরি করতে পারি। ঠিক আছে, এবার অবভিয়াসলি আমরা এক এক করে দেখব। প্রথমে হচ্ছে পরিসীমা। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস, এটা একটা বলা যেতে পারে সভ্যতার রীতিনীতি, যে ত্রিভুজের যে কোণ আছে না, ধরো এই কোণটা হচ্ছে এ, ক্যাপিটাল এ, তার বিপরীত বাহুটাকে স্মল এ দিয়ে প্রকাশ করা হবে। ক্যাপিটাল বি, সেটাকে আমরা স্মল বি দিয়ে প্রকাশ করব। এটা হচ্ছে ক্যাপিটাল সি, সেটাকে আমরা স্মল সি দিয়ে প্রকাশ করব। পরিসীমা বা পরিসীমার ইংরেজি হচ্ছে পেরিমিটার। অবশ্যই এ প্লাস বি প্লাস সি হলো। অর্ধ পরিসীমা, অর্ধ যোগ করলে দিয়ে ভাগ করে দিলে। এবার এইটাকে ডিনোট করা হয়, প্রকাশ করা হয় ছোট এস দিয়ে। তাই যদি হয় তাহলে ক্ষেত্রফল, এটা বলবো? না বলবে না, আমার মনে আছে কিনা আমাকে দেখতে হবে না। এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে, এটাই তো? হ্যাঁ স্যার। পারফেক্ট। আচ্ছা, এইগুলো মোটামুটি ভাবে মানে পরিসীমা অর্ধ পরিসীমাটা খুবই সোজা, ক্ষেত্রফলটা তুলনামূলক ভাবে কঠিন। এইখানে একটা জিনিস একটু বলে রাখি, সাইন ল। এটা বলছে a বাই সাইন a ইকুয়ালস b বাই সাইন b ইকুয়ালস c বাই সাইন c। সাইন কি? সাইন হচ্ছে এস আই এন ই, এর সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, যদি কোনো একটা ত্রিভুজ থাকে, কোনো একটা কোণ থাকে, থিটা, ঠিক আছে, যে কোনো কোণ হলো, দুটো দুটো সরলরেখা দিয়ে একটা কোণ তৈরি হয়, এত দূর ঠিক আছে, হ্যাঁ কি না? হ্যাঁ Perfect. তাহলে দুটো সরলরেখা দিয়ে যদি একটা কোণ, আমি এরকম ভাবে অসংখ্য লম্ব টানতে পারি ও এর ওপর। ঠিক আছে, এক গাদা লম্ব টানা যায়, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। সাইন থিটা হচ্ছে b1 b2 b3 a1 a2 a3 লম্ব
বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। লম্বের ইংরেজি হলো পারপেন্ডিকুলার, অতিভুজ হলো হাইপোটেনিউস। ঠিক আছে, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। অর্থাৎ ধরো a1 b1 ডিভাইডেড বাই a1 o বা a2 b2 ডিভাইডেড বাই a2 o বা a3 b3 ডিভাইডেড বাই a3 o, এরকম করে চলতে থাকবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, কেন এইটা বললাম তার কারণ তোমাদের মধ্যে একজন আমাকে একটি অঙ্ক দিয়েছিল। আমি মানে তোমরা আন্দাজে যা খুশি করতে পারো, কিন্তু যদি সত্যি সত্যি একেবারে ফলো করার ইচ্ছে থাকে যে অঙ্কটা কিরকম ভাবে হয়েছে, তাহলে অঙ্কটা এরকম। অ্যাপ্লিকেশন, ত্রিভুজ এবিসি এর যথাক্রমে এ বি সি এর দ্বারা করলে যদি এ সি বি হয় তাহলে কোনটা ঠিক? ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। এবার অপশনটা কোনটা হবে? তাহলে এ গ্রেটার দেন সি গ্রেটার দেন বি। ঠিক আছে, এই যে এটা যে করবে, এটা করার পিছনে দায়ী কিন্তু ওই ওই যুক্তিটা। বোঝা গেল কেন? তার কারণ সাইন 0 ডিগ্রি এর মান 0, সাইন 30 ডিগ্রি, এই মানগুলো একটু মুখস্থ করে রাখলে ভালো হয়। ঠিক আছে, 45 ডিগ্রি হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, সাইন 90 ডিগ্রি 1। ঠিক আছে, সাইন 90 এর পরে কি হয়? 120 হচ্ছে আবার √3/2, 135 ডিগ্রি √2।
তো তোমরা যদি ব্যাপারটা দেখতে চাও, ছবিটা এইরকম কিছুটা। এইদিকে হচ্ছে থিটা, এইদিকে হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, এইটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি, আর এইটা হচ্ছে অবভিয়াসলি 90 ডিগ্রি। এরকম টাইপের দেখতে লাগে। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো, একটা একটা ত্রিভুজের মধ্যে যেহেতু এই অনুপাতটা ফিক্সড, এবং তোমাকে বলে দেওয়া হচ্ছে যে এ গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান বি, তাহলে পড়ে থাকে যেটা যে সাইন এ ইজ গ্রেটার দ্যান সাইন সি গ্রেটার দ্যান সাইন বি, অর্থাৎ এ গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান বি। কারণ ত্রিভুজের যে কোনো কোণ সে 0 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। That's it. ঠিক আছে, যাই হোক, বোঝা গেল? যদি বোঝা না হ্যাঁ যায়, স্যার। যদি বোঝা না যায়, বোঝা নাও যেতে পারে, যদি বোঝা না যায় তোমরা যেটা করবে, সাইন থিটার সংজ্ঞা আমি দিয়েছি, লম্ব বাই অতিভুজ। তোমরা বিভিন্ন রকম ত্রিভুজ আঁকো, এখন আঁকতে হবে না, ঘরে নিজেদের মতো করে বিভিন্ন রকম ত্রিভুজ আঁকো, যার কোণগুলো বিভিন্ন হোক, এই 0 থেকে 180 ডিগ্রির মধ্যে। এবার খেয়াল করে দেখো লম্ব বাই অতিভুজ বলতে কি বলা হচ্ছে। ঠিক আছে, নিজেরা সাইনের বিভিন্ন ভ্যালু গুলো নিয়ে স্যার একটু খেয়াল এখানে একটা কনফিউশন আছে। হ্যাঁ বলো। স্যার এই যে অতিভুজ যে বলা হয়েছে ওখানে তো ওটা B1 ও হতো না? ও সরি 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 সরি, হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি, ভেরি গুড, থ্যাংক ইউ। এগুলো সবই বি হবে, হ্যাঁ 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 হ্যাঁ, একেবারেই একেবারেই। আচ্ছা, যাই হোক, সাইন লটা পেলে, এছাড়া আবার সবুজে চলে আসি, ক্ষেত্রফলের আরো কয়েকটা সহজ সহজ জিনিস আছে। উদাহরণ হিসেবে ধরো এইরকম টাইপের একটা ক্ষেত্রফল আছে, এবার ক্ষেত্রফল মানে ইনটুইটিভলি কি তোমার কি মনে হচ্ছে? না এই ত্রিভুজটার ভিতরে যত রকমের জায়গা আছে, পুরো ব্যাপারটা নিয়ে ক্ষেত্রফল হওয়া উচিত, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। অর্থাৎ ইনটুইটিভলি, আন্দাজে তোমাকে যদি বলতে হয়, তাহলে তুমি চাইছো যে প্রথমে এইখানের এই বিসি লেন্থটা মাপা হলো, তারপর ঠিক তারপরে আরেকটা এরকম কঞ্চি সরু করে রাখা হলো, তারপর আবার একটা কঞ্চি সরু করে রাখা হলো, তারপর আবার একটা সরু করে রাখা হলো, আবার একটা সরু করে রাখা হলো, এইরকম করতে করতে যাবে, যার দৈর্ঘ্যটা কমতে কমতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে কত দূর আমরা যাব, অর্থাৎ এই ডিরেকশনে কত দূর যাব? উত্তর, না লম্ব যত দূর তত দূর। উচ্চতা, উচ্চতাকে আমরা কি বলছি এখানে? কোন একটি বিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বকে উচ্চতা বলে। ঠিক আছে, এইবার
তোমরা অবশ্যই প্রশ্নটা করতে পারো। কি প্রশ্ন করবে না, ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, অর্থাৎ এই ক্ষেত্রে হাফ গুণিত বিসি গুণিত এডি। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার প্রশ্নটা হচ্ছে যে একটা ত্রিভুজের কি একটাই উচ্চতা থাকবে? মানে আমি এ থেকে বিসির ওপর লম্ব এঁকেছি, ঠিক আছে, আমি কি সি থেকে এবির ওপর লম্ব আঁকতে পারি? হ্যাঁ। হ্যাঁ স্যার। করে আঁকবে? স্যার কিভাবে আঁকবো বলতে? মানে সি থেকে এবির ওপর লম্বটা কিভাবে হবে, কি কোনটা হবে? মানে আমার বক্তব্য হচ্ছে যে এই ছবিটা যেরকম, তাতে আমার ধারণা 90 ডিগ্রি কোণটা এরকম কোনো একটা জায়গায় গিয়ে হবে, তাই না? একই না? হ্যাঁ স্যার। তাহলে লম্বটা কি, মানে সরি উচ্চতাটা কি? স্যার ত্রিভুজের বহিস্থ, হ্যাঁ, মানে ওখানে তো কোনো নাম দাবা নেই। ঠিক আছে, কোনো একটা নাম দিয়ে দাও, এ বি সি ডি হয়েছে, ই। এবার বলো। স্যার সিই। সিটা কি তাহলে? সিটা এই ত্রিভুজের উচ্চতা। হ্যাঁ স্যার। তাহলে ভূমিটা কি? মানে আমি চাইছি যদি সি উচ্চতা হয়, তাহলে সি কে নিয়ে ক্ষেত্রফলের সূত্রটা কি হবে এটা বলবো, বলো? হাফ ইন্টু বি ইন্টু সি। হাফ ইন্টু বিই ইন্টু সি। বি কি হবে? মানে ওইদিকে কোন একটা বিন্দু নিলে সেইটা ইন্টু সি। আমার প্রশ্ন হচ্ছে হাফ ইন্টু ইন্টু সিই হবে, এটা আমি মানছি। এবার প্রশ্ন হচ্ছে যে ভূমিটা বিই হবে না এবি হবে? আমার প্রশ্নটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এবি হবে। ঠিক আছে, এটা একটু সাবধানে দেখতে হবে তোমাদেরকে। রঞ্জিনী, হ্যাঁ স্যার। যদি উচ্চতা ত্রিভুজের বাইরে যায়, এরকম ক্ষেত্রে যেতেই পারে, উচ্চতা মানে হচ্ছে কোনো একটা বিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপর লম্ব, এবার সেটা ত্রিভুজের বাইরে গেলে বাইরে যাবে, সমস্যার কিছু নেই, কিন্তু ভূমি থেকে যাবে একই, অর্থাৎ এক্ষেত্রে বিএ বিই নয়। ঠিক আছে? আচ্ছা। ঠিক একই রকম ভাবে বি থেকেও একটা উচ্চতা করা যেতে পারে এ এসির ওপরে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওটা হবে হাফ ইন্টু এসি ইন্টু বিএফ। ঠিক আছে, ক্ষেত্রফল হলো, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। পারফেক্ট। আচ্ছা, ত্রিভুজ গেল, ত্রিভুজের ইমিডিয়েট পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে চতুর্ভুজ। এবার চতুর্ভুজ, যখনই চতুর্ভুজ আসছে বা অন্যান্য এগুলো আসছে, তখনই
এন বাহু বিশিষ্ট বহুভুজের সেটা থেকে আসে চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি (360° বা 2π। এইবার যেগুলো স্পেশাল চতুর্ভুজ কি কি আছে? বর্গক্ষেত্র, চারটি বাহুই সমান এবং সমান্তরাল, এটাকে বলে বর্গক্ষেত্র। বিপরীত বাহু সমান আচ্ছা আরো আছে এবং প্রতিটি কোণ সমকোণ, সমান ও সমান্তরাল, এবং সমকোণ। আচ্ছা, দেখে কি মনে হচ্ছে এটাকে কি বলে? রম্বস। এক্সেলেন্ট। তো এইটা হচ্ছে স্কোয়ার, এইটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, এটা হচ্ছে বর্গক্ষেত্র, এটা হচ্ছে রম্বাস। ঠিক আছে, একই জিনিস, কেবল ওই কোণের সংজ্ঞাটা নেই। আচ্ছা, এইটাকে বলে সামান্তরিক বা ইংরেজিতে বলে প্যারালেলোগ্রাম। আর যদি মোটামুটি একটা বিসদৃশ কিছু চাও, এটাকে বলে ট্রাপিজিয়াম। এবার যা হয় মানে খুব সহজ সরল থেকে খুব কঠিন জিনিস সবই এখানে আছে। এক নম্বর,
বোঝা গেল? হ্যাঁ স্যার। এতদূর কি জানা ছিল? হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার কয়েকটা ছোট ছোট জিনিস, এইগুলো হয়তো জানা। যেহেতু এটা সামান্তরিক, সুতরাং এই কোণটা এবং এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি। আবার এই কোণটা এবং এই কোণটা এরা সমান, বিপরীত কোণ সমান। ঠিক আছে? বোঝা গেল? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যেমন তুমি যদি এইখান থেকে একটা লম্ব আঁকো, তাহলে খেয়াল করে দেখো এই এই যে ত্রিভুজটা আছে, এর আমরা কিন্তু সারফেস এরিয়াটা পেয়ে গেলাম। ঠিক একই রকম ভাবে যদি এপাশে আমরা চালিয়ে দিই, বোঝা গেল কেন হলো এটা? একটা ত্রিভুজের জন্য হাফ ইন্টু বাহু ভূমি গুণিত উচ্চতা, আরেকটা ত্রিভুজের জন্য হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। এবার হাফ আর উচ্চতা এই দুটো কমন, সেই কারণে হাফ ইন্টু এইচটা বাইরে বেরিয়ে গেল, দুটো যে সমান্তরাল বাহুর দৈর্ঘ্য তাদের যোগফল। ঠিক আছে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো, এবার কি একটু একটু প্র্যাকটিস করা যাবে 33 নম্বর চ্যাপ্টার থেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন কি আছে? স্যার। হ্যাঁ। স্যার বলছি যে আপনি ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো, হ্যাঁ কিন্তু স্যার ওই আর একটা সূত্র দিলেন না, মানে রুট ওভারের মধ্যে এস হ্যাঁ তারপর এস মাইনাস ওটা কিসের? হ্যাঁ, ওটাও ক্ষেত্রফলের, কিন্তু এইখানে দেখো হাফ ভূমি ইন্টু উচ্চতার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে উচ্চতাটা বার করতে হবে, তাই তো? এবার উচ্চতা হ্যাঁ। বার করাটা তোমার পক্ষে সমস্যার হলেও হতে পারে। তোমাকে দেখতে হবে যে তোমার কাছে কি আছে। এই সূত্রটা তুমি তখন কাজে লাগাতে পারবে যখন তিনটে বাহুর দৈর্ঘ্য তুমি জানো। আচ্ছা। এ বি এবং সি তুমি জানো, তুমি
এটা ইজিলি কাজে লাগাতে পারো। এ বি সি তুমি জানো বা জানো না, কিন্তু তুমি একটা ভূমি জানো এবং উচ্চতা জানো, তাহলে তুমি সেটা কাজে লাগাতে পারো। বোঝা গেল? ওকে স্যার। একটু তোমাদেরকে নিজেদেরকে এবারে প্র্যাকটিস করতে হবে চ্যাপ্টার 33 থেকে, ঠিক আছে? এবং ওই আগের মতো যা বলেছি যে যেখানে যার যেটা আটকাবে আমাকে পাঠাও, ঠিক আছে? আজকে আমাকে এইখানে একটু তাড়াতাড়ি ছাড়তে হচ্ছে, কারণ আমাকে একবার কালকে একটু তাড়াতাড়ি বেরোনোর আছে। তো আজকে আমি এখানে একটু আজকের মতো ছেড়ে দিচ্ছি। তোমাদের কাজ হচ্ছে আগামী দিনে 33 নম্বর চ্যাপ্টার যেটা আছে তার মধ্যে ত্রিভুজের পোর্শনটা, বা ত্রিভুজ, শুধু ত্রিভুজ নয়, ত্রিভুজ এবং চতুর্ভুজ, বৃত্ত বাদে ত্রিভুজ এবং চতুর্ভুজের যা যা আছে নিজেরা একটু চেষ্টা করো। যেখানে আটকাবে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার দীপম আমি ওই রূপম, আগের দিন হ্যাঁ বলো বলো। স্যার বলছি যে আগের দিনের যে কোয়েশ্চেনটা দিয়েছিলেন হ্যাঁ, সেটা সলভ করেছি প্রায়। ভেরি গুড। আটকেছে কিছু? না আপাতত আটকানি। ওই 33 নম্বর চ্যাপ্টারটা দেখেই করছিলাম। ঠিক আছে, দেখে দেখে করো, কোনো সমস্যার কিছু নেই। মোদ্দা কথা, প্র্যাকটিসের সময় যত খুশি দেখে করো, পরীক্ষার সময় যেন তাড়াতাড়ি না দেখে হয়, ঠিক আছে? ওকে, দেবরাজ, স্বরূপ, প্রীতম, দীপম রূপম, কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। ঠিক আছে, ঠিক আছে, আজকের মতো এইখানেই থাকুক। আবার পরের সোমবার দিন দেখা হচ্ছে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, শুভরাত্রি।